তো আজ আমরা আলোচনা করব পার্ট 2 থেকে পার্ট 5 পর্যন্ত অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। যেহেতু আমরা অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব, তো এখানে আমরা প্রথমে যে বিষয়টা আমরা জেনে নিব সেটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী কি আর অমেরুদণ্ডী প্রাণীটা কি। দেখো, মেরুদণ্ডের উপর ভিত্তি করে প্রাণীরা দুই রকমের, সেটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী। আচ্ছা, মেরুদণ্ডী প্রাণী কাদেরকে বলা হয়? যে সমস্ত প্রাণীর দেহে শক্তি হাড় বা শক্তি শির দ্বারা লক্ষ্য করা যায় সেই সমস্ত প্রাণীদেরকে মেরুদণ্ডী প্রাণী বলা হয়। ঠিক আছে, যেমন দেখো মানুষ, বাঘ, ছাগল, গরু, এগুলো হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। দেখো এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি মানুষের। এই যে আমাদের শরীরে এই যে পেছনের দিকে দেখো একদম নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত, এটাকে কি বলি আমরা? শির দ্বারা বলি। তো যাদের এরকম শির দ্বারা থাকে তাদেরকে বলা হয় মেরুদণ্ডী প্রাণী। যেমন দেখো আমাদের আছে, তারপরে গরু, ছাগল এদের রয়েছে, এরকম যারা প্রাণী তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলা হয়। আর যে সমস্ত প্রাণীর দেহে শক্তি হাড় নেই বা শক্তি শির দ্বারা লক্ষ্য করা যায় না সেই সমস্ত প্রাণীদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলা হয়। অমেরুদণ্ডী হবে, অমেরুদণ্ডী প্রাণী বলা হয়। উদাহরণ হচ্ছে কেঁচো, জোঁক, এগুলো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীর উদাহরণ। তো দেখো এখানে আমরা চিত্রে কতগুলো অমেরুদণ্ডী প্রাণীর ছবি দেখতে পাচ্ছি। এখানে সবগুলো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, কারণ এদের শিরদাঁড়া নেই বা হচ্ছে দেহে শক্তি যে হাড় থাকে সেই শক্তি হাড় নেই। তো এখন আমরা জীব জগতের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। তো জীব জগতের শ্রেণী বিভাগ বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে জীব জগতের শ্রেণী বিভাগ করেছেন। যেমন বিজ্ঞানী এবং সময়কাল ক্যারোলাস লিনিয়াস থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত, অর্থাৎ ক্যারোলাস লিনিয়াস তিনি মৃত্যুবরণ করেন 1778 সালে। এখান থেকে শুরু করে 1950 সাল পর্যন্ত জীবজগৎকে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ এই দুইটা ভাগে ভাগ করা হয়। তারপরে আর.এইচ. হুইটেকার 1969 সালে পুরা জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করেন, 5টি রাজ্য বা 5 কিংডমে ভাগ করেন। সেগুলো কি? রাজ্য 1 এর নাম হচ্ছে মনেরা রাজ্য, রাজ্য 2 হচ্ছে প্রোটিস্টা রাজ্য, রাজ্য 3 হচ্ছে ফানজাই রাজ্য, তারপর 4 হচ্ছে প্লান্টি রাজ্য এবং 5 হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্য। তো এরপরে আরেকজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে মার্গুলিস, তিনি 1974 সালে সমস্ত জীব জগৎকে 2টি সুপার কিংডমে ভাগ করেন। মানে পুরা এই যে 5টা রাজ্যকে ভাগ করেছিলেন আর.এইচ. হুইটেকার, ওই 5টা রাজ্যকে 2টা সুপার কিংডমে ভাগ করেন। তা হলো সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2। সুপার কিংডম 1 এর নাম হচ্ছে প্রোকারিওটা। এর মধ্যে আর.এইচ. হুইটেকারের যে 5টা রাজ্য ছিল, মানে সুপার কিংডম 1 এর ভিতরে তিনি কি করেছেন মার্গুলিস, ওই যে আর.এইচ. হুইটেকারের 5টা রাজ্য ছিল না, ওই 5টা রাজ্যের 1 নম্বর রাজ্যের নাম কি? মনেরা। আর.এইচ. হুইটেকার ভাগ করেছিলেন 5টা রাজ্যে, তার 1 নম্বরের যে রাজ্য ওইটাকে মার্গুলিস নাম দিয়েছে সুপার কিংডম 1, এটাকে প্রোকারিওটা বলা হয়। আর এই যে বাকি যে 4টা রাজ্য থাকলো, রাজ্য 2, রাজ্য 3, রাজ্য 4, রাজ্য 5, এটা হচ্ছে আর.এইচ. হুইটেকারের ভাগ করা রাজ্য। এই মার্গুলিস কি করেছেন? সুপার কিংডম 2 এর ভিতরে এই পুরা 4টা রাজ্যকে স্থান দিয়েছেন। তো এর মধ্যে দেখো লাস্টের যে রাজ্যটা, রাজ্য 5 অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়ার ভিতরে যত প্রাণী রয়েছে সব প্রাণী এই অ্যানিমেলিয়ার ভিতরে পড়ে। তো আমরা এটা বোঝার জন্যই মূলত এই চার্টটা আমরা দেখলাম। দেখো এখানে শ্রেণীবিন্যাসে সকল প্রাণী অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত, মানে মানুষও যত প্রাণী আছে, মেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী, সবই কোন কার ভিতরে বলতো? রাজ্য 5 অর্থাৎ অ্যানিমেলিয়ার ভিতরে আছে। সেটা হচ্ছে আর.এইচ. হুইটেকারের যে ভাগ করা রাজ্য 5 নম্বর রাজ্যে রয়েছে। আর যদি আমরা মার্গুলিসের কথা চিন্তা করি, মার্গুলিসের এই সুপার কিংডম 2 তার ভিতরে রয়েছে এই 5 নম্বর যে রাজ্যটা অ্যানিমেলিয়া। তো সকল প্রাণীরা এই অ্যানিমেলিয়ার মধ্যে পড়ে। তো অ্যানিমেলিয়া জগতের প্রাণীদের 9টি মেজর পর্বে ভাগ করা হয়েছে। মেজর মানে কি? বড় পর্বে। টোটাল পর্ব আছে তো 33টা, তার মধ্যে মেজর মানে সবচেয়ে বড় যে পর্ব, সেই পর্ব হচ্ছে 9টা মেজর পর্বে ভাগ করা হয়েছে। এই 9টার ভিতরে প্রথম যে 8টা, এই 8টা প্রাণীরা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। মানুষ সহ যত মেরুদণ্ডী প্রাণী আছে সবাই হচ্ছে 9 নম্বর পর্বের ভিতরে রয়েছে। আর প্রথম থেকে মানে 1 থেকে শুরু করে 8 পর্যন্ত সকল অমেরুদণ্ডী প্রাণী এদের মধ্যে পড়ে। তাদের মধ্যে বলতো 1 থেকে 8 পর্যন্ত পর্বের মধ্যে সকল অমেরুদণ্ডী প্রাণীকে স্থান দেওয়া হয়েছে। আর 9 নম্বর যে পর্বটা রয়েছে সেখানে শুধুমাত্র মেরুদণ্ডী প্রাণীরা স্থান পেয়েছে। এখানে আমরা চিত্রের মাধ্যমে মেজর পর্বগুলো দেখতে পাবো।
মেজর পর্বগুলো হচ্ছে দেখো সবচেয়ে বড় পর্ব কয়টা, 9টা। যেমন দেখো পরিফেরা, নিডারিয়া, প্লাটি হেলমেন্থিস, নেমাটোডা, অ্যানেলিডা, তারপরে আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা এবং কর্ডাটা। এই 9টা রাজ্যের ভিতরে দেখো প্রথম যেটা রয়েছে মানে 9টা পর্বের ভিতরে প্রথম যে 8টা পর্ব, এই প্রথম 8টা পর্বে রয়েছে কারা, অমেরুদণ্ডী প্রাণী। আর লাস্টে যেটা রয়েছে যে কর্ডাটা, মানুষ সহ যত মেরুদণ্ডী প্রাণী আছে সব এই কর্ডাটার মধ্যে পড়ে। কর্ডাটা পর্বকে আবার 3টা উপপর্বে ভাগ করা হয়েছে, ইউকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটাকে আবার কতগুলো শ্রেণীতে ভাগ করা হয়েছে দেখো, সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকথিস, অস্টিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল, স্তন্যপায়ী, এই কয়টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। তো আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো এই পর্বগুলো নিয়ে বিস্তারিতভাবে এখন আমরা দেখব। যেমন দেখো পর্বের নামের ভিতরে প্রথম যে পর্বটা রয়েছে পরিফেরা। তো আমরা দেখব স্বভাব, বাসস্থান, তারপরে তাদের সাধারণ বৈশিষ্ট্য দেখব এবং এখানে ছবি দেখব উদাহরণ সহ, মানে তাদের নামগুলো আমরা দেখবো এখানে। যেমন দেখো পরিফেরা, এই যে পরিফেরা এটা ল্যাটিন শব্দ পোরাস থেকে এসেছে। পোরাস অর্থ হচ্ছে ছিদ্র এবং ফেরা মানে হচ্ছে বহনকারী। মানে পরিফেরা শব্দের অর্থ হচ্ছে যারা ছিদ্র বহন করে, মানে যাদের শরীরে অসংখ্য ছিদ্র রয়েছে, এগুলো হচ্ছে তাদের স্বভাব এবং বাসস্থান। পড়তেছি এখানে স্পঞ্জ নামে এরা পরিচিত, স্পঞ্জ নামে। এদের মধ্যে বেশিরভাগই প্রজাতি হচ্ছে সামুদ্রিক, মানে সমুদ্রে বসবাস করে। কিছু কিছু প্রাণী তারা স্বাদু পানিতেও বসবাস করে, তারা দলবদ্ধভাবে বসবাস করে। এটা আমরা পড়লাম হচ্ছে স্বভাব এবং তাদের বাসস্থান। এখন আমরা সাধারণ কতগুলো বৈশিষ্ট্য দেখব। এই বৈশিষ্ট্যটাই আমাদের মেইন, বুঝছো? মানে স্বভাব এবং বাসস্থান মনে রাখা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য মনে রাখা। আমাদের পরীক্ষা কিন্তু আসবে। যেমন দেখো এখানে চিত্র দিয়ে, মনে করো 2টা চিত্র দিয়ে বলবে যে এই চিত্র আর এই চিত্রের প্রাণীর যে পর্বগত যে বৈশিষ্ট্য তাদের মধ্যে পার্থক্য লেখো। তো আমরা কিভাবে পার্থক্যগুলো সহজে মনে রাখতে পারি সেই সিস্টেমটা এখানে আমি শিখে দিয়েছি। দেখো অপুর বাসায় এসি নেই। তো পরীক্ষায় কিন্তু তোমরা আবার এইভাবে লিখে দিয়ে না, তোমরা দেখো এই যে এটা, যেমন দেখো অতে যে প্রথমে যে অটা রয়েছে, অতে অস্ট্রিয়া নামক ছিদ্রযুক্ত, মানে এই পর্বের যে প্রাণীরা রয়েছে তাদের অস্ট্রিয়া নামক ছিদ্রযুক্ত। মানে যেহেতু আমরা বললাম পরিফেরা তো ছিদ্র আছে এদের শরীরে, তো এখানে কোন ধরনের ছিদ্র আছে, যে ছিদ্রটা আছে তার নাম হচ্ছে অস্ট্রিয়া ছিদ্র, তাই বলা হচ্ছে যে অস্ট্রিয়া নামক ছিদ্রযুক্ত। তোমরা 1 নম্বরে এরকম দিয়ে 1 নম্বর বৈশিষ্ট্য লিখে দিবা, এটা অস্ট্রিয়া নামক ছিদ্রযুক্ত। পুর, পয়রসুরা, পূর্ণ মানে পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল হয়ে থাকে। নিশ্চল মানে চলে না, নিশ্চল মানে কি, স্থির অবস্থায় থাকা, নিশ্চল মানে কোনো গতি না এরকম, তাই বলেছে পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল অবস্থায় থাকে। বতে হচ্ছে বহুকোষী, মানে এদের এই যে এদের দেহটা এক কোষী না, একের অধিক কোষ দিয়ে গঠিত, মানে বহুকোষী। তারপরে স্পিকিউল কাটা থাকে, মানে এদের শরীরে যে কাটা থাকে, দেখো এখানে এই যে আমরা স্কাইফার যে চিত্রটা দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট কাটার মতো আছে, এই কাটার নাম হচ্ছে স্পিকিউল। তারপর দেখো এখানে এসি, এই যে এতে এসির যে এই এতে কি হয়, অ্যাম্ফিব্লাস্টুলা। এই অ্যাম্ফিব্লাস্টুলা লাভা দশায় বিদ্যমান থাকে, মানে তারা যখন লাভা দশায় থাকে তখন তাদের একটা কি থাকে বলতো, অ্যাম্ফিব্লাস্টুলা থাকে, তাই বলা হচ্ছে। এবং নেই, দন্তের নয়কার রস্যই নেই, এই যে দন্তনতে এদের নালীতন্ত্র আছে। ঠিক আছে, তো দেখো এই বৈশিষ্ট্যগুলো তোমরা মনে রাখবা হচ্ছে এই যে একটা সেন্টেন্স আমি দিয়ে দিয়েছি, অপুর বাসায় এসি নেই, তাহলে এই যে অতে অস্ট্রিয়া নামক ছিদ্রযুক্ত, পয়রসুরা পুরে রয়েছে পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল থাকে, বয়াকার থেকে বতে হচ্ছে বহুকোষী এরা, তারপর দন্তের সাথে এখানে স্পিকিউল কাটা থাকে, এতে হচ্ছে অ্যাম্ফিব্লাস্টুলা লাভা দশায় বিদ্যমান থাকে, আর এখানে দন্তেন্নতে হচ্ছে নালীতন্ত্র আছে এদের। তো দেখো এখানে উদাহরণ হিসাবে স্পঞ্জিলা আর হচ্ছে স্কাইফা, এই 2টার প্রাণীর নাম উল্লেখ করা যেতে পারে, যার ছবি আমরা পাশের চিত্রে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তোমরা এভাবেই কিন্তু এটা মনে রাখবা। এরপর 2 নম্বর পর্ব, 2 নম্বর পর্বের নাম হচ্ছে নিডারিয়া। নিডারিয়া, ওকে। তো দেখো পর্বের নাম হচ্ছে নিডারিয়া, স্বভাব এবং বাসস্থান। তার আগে আমরা জানবো যে এই নিডারিয়া শব্দটা কোথা থেকে আসলো। গ্রিক শব্দ KNIDE, এর মানে হচ্ছে রোম বা কাটা, মানে এদের কাটা থাকে। আর এখানে এরিয়া মানে কানেক্টেড উইথ, মানে সংযুক্ত থাকে, মানে বোঝাই যাচ্ছে যে এদের শরীরে কাটা আছে, তাই না? তো এরা কোথায় কোথায় বসবাস করে, পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এদেরকে পাওয়া যায়। বেশিরভাগ প্রজাতি আছে সামুদ্রিক, অনেক প্রজাতি রয়েছে যারা খাল, বিল, নদী, তারপরে হ্রদ, ঝর্ণা ইত্যাদিতেও
এদেরকে দেখা যায়। বিচিত্র বর্ণ এবং আকার আকৃতির এরা হয়ে থাকে। এরা এককভাবে বা দলবদ্ধভাবে কলোনি গঠন করে বাস করে, মানে এককভাবেও বসবাস করে, আবার কলোনি গঠন করেও বসবাস করে, দলবদ্ধভাবে কলোনি গঠন করেও বসবাস করে। এরা পানিতে যখন থাকে, পানিতে ভাসমান কাঠ, পাতা বা অন্য কিছুর সঙ্গে দেহকে আটকে রেখে বা মুক্তভাবে সাঁতার কেটেও এরা বসবাস করে। তাহলে এইটা ছিল নিডারিয়া। নিডারিয়া পর্বের কি বলতো স্বভাব এবং বাসস্থান। এখন নিডারিয়া পর্বের সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা এভাবে মনে রাখতে পারি। যেমন মেসি 20 সালে গোল দিও। এখানে মেসি 20 সালে কি দিও? গোল দিও। তো মেসি দন্তেশ্বরসী, মেসিতে মেসোগ্লিয়া থাকে, মানে এদের দেহে মেসোগ্লিয়া। এই যে 20 সাল, 20 প্রজাতি এরা স্বাদু পানিতে থাকে, আর বাকি সবাই হচ্ছে সামুদ্রিক প্রজাতিরা। মানে এদের ভিতরে যে 20 প্রজাতি যারা, তা 20টা প্রজাতি তারা হচ্ছে স্বাদু পানিতে বসবাস করে, আর বাকিরা সমুদ্রে বসবাস করে। এরপর দেখো এখানে সালে, এই যে দন্তেশাকার লয় একার, সালে মানে এদের সিলেন্টেরন জিনিসটা কি? সিলেন্টেরন জিনিসটা হচ্ছে এদের যে দেহ গহ্বর থাকে, এই দেহ গহ্বরকে সিলেন্টেরন বলা হয়। ঠিক আছে, তাহলে দেখো সিলেন্টেরন এটা কাদের বৈশিষ্ট্য? নিডারিয়া পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য। তাহলে এখানে আমরা বলবো যে দন্তেশায়কার লয়কারে হচ্ছে সিলেন্টেরন হয়। তারপর দতে দ্বিস্তরী প্রাণী, মানে এদের দেহে দুইটা স্তর আছে, একটা হচ্ছে অন্তঃস্তর আর একটা হচ্ছে বহিঃস্তর। ওতে হচ্ছে অরীয় প্রতিসম। আচ্ছা, অরীয় প্রতিসম মানে এদের দেহটাকে তুমি লম্বালম্বি ভাবে অনেক ভাবে বিভক্ত করতে পারো সমান ভাবে। যেমন দেখো আমাদের শরীরে যদি আমরা উপর থেকে নিচ পর্যন্ত ফেড়ে ফেলি, তাহলে সমান দুইটা অংশে ভাগ করা যায়, তাই না? তাই আমাদের শরীরটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম, আর এরা হচ্ছে অরীয় প্রতিসম। যেমন দেখো এখানে হাইড্রা, হ্যাঁ, অবেলিয়া, এটা হচ্ছে কি নিডারিয়া পর্বের প্রাণীদের উদাহরণ। আশা করি এটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। পর্বটা রয়েছে প্রাণীর, মানে অমেরুদণ্ডী প্রাণীর যে পর্বটা রয়েছে সেটা হচ্ছে 3 নাম্বার, প্লাটিহেলমিনথেস। তো দেখো এখানে গ্রিক শব্দ প্লাটিস মানে ফ্ল্যাট মানে চ্যাপ্টা, ঠিক আছে, এবং হেলমিন্থ মানে ওয়ার্ম মানে কৃমি। ওকে, তার মানে এখানে চ্যাপ্টা কৃমি এই জাতীয় কিছু বোঝাচ্ছে। এই নাম থেকে কিন্তু বা প্লাটিহেলমিনথেস এই শব্দটা এসেছে। এখন দেখো এদের স্বভাব এবং বাসস্থান কেমন। বহু প্রজাতি যারা হচ্ছে বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী হিসেবে অন্য জীবদেহের বাইরে এবং ভিতরে বসবাস করে। বহিঃপরজীবী মানে কি? তারা পরজীবী কিন্তু জীবদেহের ভিতরে থাকে না, বাইরে থাকে। আবার কোন প্রজাতি রয়েছে যারা জীবদেহের ভিতরে বসবাস করে, কি হিসেবে? পরজীবী হিসেবে বসবাস করে, জীবদেহের বাইরেও বসবাস করে, আবার ভেতরেও বসবাস করে। কিছু প্রজাতি রয়েছে যারা মুক্তজীবী, তারা মুক্তভাবে কি করে? স্বাদু পানিতে, আবার কিছু প্রজাতি রয়েছে লবণাক্ত পানিতে বসবাস করে, মানে মুক্তভাবে সাঁতার কেটে বেড়াতে পারে। আর কোন প্রাণী কি করে? ভেজা এবং স্যাঁতসেঁতে মাটিতে বসবাস করে। এটা কোন ধরনের পর্বের স্বভাব এবং বাসস্থান পড়লাম? প্লাটিহেলমিনথেস এই পর্বের প্রাণীদের স্বভাব এবং বাসস্থান পড়লাম। এখন এই পর্বের প্রাণীদের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে যা দ্বারা এই পর্বের প্রাণীকে শনাক্ত করা যায়। যেমন দেখো আমরা এইটা মনে রাখবো, উঁচু আকাশে দ্বীপ জলে। তোমাদের পরীক্ষায় কিন্তু এভাবে তোমরা লিখবা না। তোমরা কিভাবে লিখবা জানো? প্রথম যে বৈশিষ্ট্যটাকে 1 নম্বর বৈশিষ্ট্য দিবা, তারপরে 2 নাম্বার এটা, 3 নাম্বার এটা, 4 নাম্বার এটা, এইভাবে দিবা। ওকে, তো দেখো এখানে এই যে উঁচু আকাশে দ্বীপ জলে, এখানে প্রসূতে উভয়লিঙ্গ প্রাণী। আমাদের দেখো আমরা কি পুরুষ এবং মহিলা আলাদা আলাদা না? আমাদের মানুষের ভিতরে যেমন পুরুষ থাকে আলাদা, মহিলা থাকে আলাদা, তাই না? যারা পুরুষ তাদের পুরুষাঙ্গ আলাদা, আবার যারা মহিলা তাদেরও আলাদা থাকে। এদের এক প্রাণীর ভিতরে এটা দুইটা লিঙ্গই থাকে, তাই এটা উভলিঙ্গ প্রাণী বলা হয়েছে। তারপর চতে হচ্ছে চোষক উপস্থিত থাকে, মানে এরা মনে করো রক্ত চুষে যদি খায়, তাহলে এখানে কি চুষার জন্য চোষক উপস্থিত থাকে। আতে হচ্ছে অ্যাসিলোমেট, মানে কি সিলম থাকে না, এদের শরীরে কি থাকে না বলতো? সিলম থাকে না। এখন কথা, সিলমটা কি? সিলম হচ্ছে বহুকোষী প্রাণীর পৌষ্টিক নালী এবং দেহ প্রাচীরের মধ্যবর্তী একটা ফাঁকা জায়গা, এটাকে বলা হয় সিলম। তো এই যে যারা হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী, এদের কিন্তু এই সিলম থাকে না। সিলম জিনিসটা কি বলতো? সিলম হচ্ছে বহুকোষী যে প্রাণীগুলো আছে তাদের পৌষ্টিক নালী এবং দেহ প্রাচীরের মধ্যে একটা ফাঁকা জায়গা থাকে, ওটাকে বলা হয় সিলম। তারপর কতে হচ্ছে কিউটিকল দ্বারা আবৃত, মানে এদের দেহটা পুরোটা হচ্ছে কিউটিকল দ্বারা আবৃত। আর এদের এক ধরনের কোষ থাকে, সেই কোষটাকে শিখা কোষ বলা হয়, শিখা কোষ। আর এদের দেহ কি দ্বিপার্শ্বীয় প্রতিসম, মানে মানুষের মতো। মানুষকে যেমন উপর থেকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, মাথাতে যদি কেউ ফেলে ফেলে তাহলে সমান দুইটা ভাগে ভাগ করা যায়, এদের শরীরটাও ওইরকম 2 ভাগে ভাগ করা যায়। আর পথে হচ্ছে পরিপাক নালী আছে, মানে এরা পরিপাক করতে পারে, পরিপাক নালী এদের রয়েছে। উদাহরণের ভিতরে রয়েছে হচ্ছে
যকৃৎ কৃমি এবং ফিতা কৃমি। এটা হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীর কি বলতো উদাহরণ। যেমন এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যকৃৎ কৃমি এটা, আর এটা হচ্ছে ফিতা কৃমি। এই চিত্রটা দেখেই কিন্তু তোমরা পড়াশোনা করবা, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। হুবহু এরকম চিত্র দিয়ে বলবে যে উদ্দীপকের যে প্রাণীটা তার পর্বগত বৈশিষ্ট্য লেখো, তখন তোমাকে এই বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। তো তোমরা এটা মনে রাখবা, বুঝছো? এই যে মনে রাখার জন্য আমি তোমাদের টেকনিক শিখিয়ে দিয়েছি, তাই না? উঁচু আকাশে দ্বীপ জলে, উঁচু আকাশে রস্য উতে হচ্ছে উভলিঙ্গ প্রাণী, চয়রস্যতে চূষক উপস্থিত থাকে, আতে হচ্ছে অ্যাসিলোমেট অর্থাৎ সিলোম থাকে না, কয়াকারে কাতে হচ্ছে কিউটিকল দ্বারা আবৃত, তারপরে হচ্ছে এখানে তালবস্যতে থাকে হচ্ছে শিখাকোষ নিয়ে গঠিত, দ্বীপ দ্বিপার্শ্বীয় প্রতিসম, পথে হচ্ছে পরিপাকনালী আছে। আর এখানে জালেতে কিছু নাই, মানে মিলানোর জন্য এটা দেওয়া হয়েছে। এরপরে রয়েছে দেখো পর্ব 4, পর্ব 4-এর নাম আছে নেমাটোডা। নেমাটোডা নেমাটোডা এটার আরেক নাম আছে নেমাথেলমিনথেস, এই নামেও ডাকা হয়। মানে নেমাটোডা পর্বে যে প্রাণীদের তাদেরকে নেমাথেলমিনথেসও বলা হয়। যেমন দেখো এটা কোন শব্দ থেকে এসেছে? গ্রিক শব্দ নেমাটোস। নেমাটোস মানে থ্রেড, মানে সুতা, এবং ইআইডিওএস এর মানে হচ্ছে ফর্ম, মানে সুতার মতো আকৃতি। এই ফর্ম মানে কি? আকৃতি। হেলমিন্থ মানে হচ্ছে কৃমি, মানে যে সমস্ত কৃমির আকার কেমন বলতো? সুতার মতো, তাই সুতা কৃমির মতো আর কি, সে তাদেরকে বলা হয় নেমাটোডা। এই শব্দ থেকেই এদের নামকরণ করা হয়েছে। তো এদের স্বভাব কেমন? স্বভাব এবং বাসস্থান পরজীবী হিসেবে প্রাণীর অন্ত্র এবং রক্তে বসবাস করে এরা। অনেক প্রাণী মুক্তজীবী যারা পানি এবং মাটিতে এরা বসবাস করে, আর এরা বেশিরভাগই ক্ষতিকর। পরীক্ষায় আসে যে নেমাটোডা পর্বের প্রাণীরা কেন ক্ষতিকর, কারণ এরা হচ্ছে কোথায় বসবাস করে? পরজীবী হিসেবে মানুষের অন্ত্র এবং রক্তে বসবাস করে। মানে যদি আমাদের দেহের ভিতরে, রক্তের ভিতরে এগুলো থাকে তাহলে আমাদের জন্য ক্ষতিকর না? আমাদের অনেক ক্ষতি করে, এজন্য নেমাটোডারা হচ্ছে ক্ষতিকর। পরীক্ষায় যদি আসে এরা ক্ষতিকর কেন, তাহলে এই যে 1 নম্বর পয়েন্ট এবং 2 নম্বর পয়েন্টটা সুন্দর করে লিখে দিবা। আচ্ছা, এখন এই নেমাটোডা পর্বের কিছু শনাক্তকারী বৈশিষ্ট্য রয়েছে, যেমন আমরা বলতে পারি যেই লাউ সেই কদু, এরকম। তো যেই লাউ সেই কদু, অন্তর্জাতে হচ্ছে যৌন দ্বিরূপতা দেখা যায় এদের। ইলাস্টিন নির্মিত মানে কি? এদের দেখো গোলকৃমিট, এটাকে যদি টানা হয় তাহলে বলবে। আমাদের যে কাপড় যদি আমরা টান দিই একটু বলে না? তো যে সমস্ত বিষয় এরকম বলে, টান দিলে এরকম একটু প্রসারিত হয়, এটাকে বলা হয় ইলাস্টিন নির্মিত এরা। তো এদের শরীরটাও ইলাস্টিন নির্মিত। লতে লম্বা 1 মিটার পর্যন্ত লম্বা হতে পারে এরা। তো দন্তের সাথে আছে সুডোসিলোমেট প্রাণী, মানে এদের সিলোমটা আছে তবে এটা প্রকৃত না। মনে হয় যে সিলোম আছে কিন্তু প্রকৃত সিলোম নাই, তাই এটা সুডোসিলোমেট বলা হয়। সুডো মানে কি বলতো? ছদ্ম, মানে যেটা প্রকৃত না। তো আমরা বলি না যে লোকটা হচ্ছে ছদ্মবেশে এসেছে, ওই রকম টাইপের আর কি। তো এটাকে সুডোসিলোমেট প্রাণী বলা হয়। এই জন্য কতে আছে কিউটিকল দিয়ে আবৃত, আর দতে আছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। আর দ্বিপার্শ্বীয় প্রতিসম তো বুঝতে পেরেছো যে এদের শরীরটাকে সমান 2 ভাগে, উপর থেকে তুমি যদি এখান থেকে ফাড়ো, এই যে এখান থেকে সমান 2 ভাবে, মানে ছুরি দিয়ে যদি ফাড়ো 2টা সমান অংশে ভাগ করা যাবে, তাই এটাকে দ্বিপার্শ্বীয় প্রতিসম বলা হয়েছে। উদাহরণের ভিতরে রয়েছে দেখো গোলকৃমি, ফাইলেরিয়া কৃমি, এগুলা। তো আমরা এখানে চিত্রে গোলকৃমির ছবি দেখতে পাচ্ছি। পরীক্ষায় কিন্তু এগুলো আসলে আমাদের এই বৈশিষ্ট্যগুলো পরীক্ষায় বেশিরভাগ এসে থাকে, বুঝছো? এই বৈশিষ্ট্যগুলো ভালো করে তোমরা মনে রাখবা। তো মনে রাখার যে টেকনিক সেটা তো আমি সবগুলোতেই দিয়ে দিয়েছি। আশা করছি তোমাদের কাছে এই জিনিসটা অনেক ভালো লাগবে এবং তোমরা এটা সুন্দর করে আয়ত্ত করবা, মুখস্থ করে। এরপরে যে পর্বের প্রাণী রয়েছে সেটা হচ্ছে অ্যানেলিডা, বা অ্যানিলিডা হয় অথবা অ্যানেলিডা। তুমি এটাকে অ্যানিলিডাও বলতে পারো আর অ্যানেলিডাও বলতে পারো, ঠিক আছে? অ্যানিউলাস মানে লিটল রিং মানে কি? ছোট আংটি। ফর্ম মানে আংটির মতো ফর্ম, মানে এদের আকৃতিটা কেমন বলতো? আংটির মতো, তাই বলেছে এদেরকে অ্যানেলিডা বলা হয় বা অ্যানিলিডা বলা হয়। প্রায় সকল নাতিশীতোষ্ণ ও উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এদেরকে পাওয়া যায়। নাতিশীতোষ্ণ মানে কি? শীতও না গরমও না, এরকম একটা ভাব। তো ওরকম অঞ্চলে এদেরকে পাওয়া যায়। তারপরে এরা স্বাদু পানিতেও বসবাস করে, অগভীর সমুদ্রে পাথর, তারপরে স্যাঁতসেঁতে মাটিতে গর্ত করে এরা বসবাস করে। তাহলে দেখো এই সমস্ত জায়গায় এরা বসবাস করে। এখন এদের বৈশিষ্ট্যগুলো কিভাবে মনে রাখবো? এই যে দিদির পরনে টি শার্ট, দিদির পরনে, দতে হচ্ছে দেহ এদের লম্বা, আর একটা দতে আছে দ্বিপার্শ্বীয় প্রতিসম, রতে হচ্ছে রক্তের বর্ণ এদের লাল, তারপরে পথে হচ্ছে প্যারাপোডিয়া আছে, রক্ত সংবহন তন্ত্র বদ্ধ প্রকৃতির। নেফ্রিডিয়া রেচন অঙ্গ রয়েছে, এদের যে রেচন অঙ্গটা সেটার নাম হচ্ছে নেফ্রিডিয়া। তারপরে তালবসাতে স্বাধীনজীবী মানে স্বাধীনভাবে এরা থাকতে পারে, তত হচ্ছে ট্রোকোফোর। তো দেখো এখানে উদাহরণের ভিতর রয়েছে
কেঁচো এবং জোঁক, কেঁচো এবং জোঁক, এরা হচ্ছে এই অ্যানেলিডা পর্বের প্রাণী। তারপরে যে পর্বটা রয়েছে 6 নম্বর পর্ব, এটা হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা পর্ব। আর্থন, আর্থন মানে জয়েন্ট, জয়েন্ট মানে কি সন্ধি, পোডাস মানে ফুট মানে পা, পা, ঠিক আছে, আমরা মানে পাও আর কি। এই যে আর্থ্রোপোডা মানে সন্ধিযুক্ত পা থাকে, মানে সন্ধি মানে জোড়ায় জোড়ায় পা থাকে। তো প্রাণী জগৎ এই যে অমেরুদণ্ডী প্রাণীর ভিতরে সবচেয়ে বেশি সংখ্যক থাকে হচ্ছে এই আর্থ্রোপোডা পর্বের প্রাণী। সবচেয়ে বৃহত্তর পর্ব মানে এই পর্বের প্রাণীদের সংখ্যা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি, ঠিক আছে। প্রায় সর্বত্র এরা বাস করে, মানে সব জায়গায় বসবাস করে। কিছু প্রজাতি রয়েছে যারা অন্তঃপরজীবী এবং বহিঃপরজীবী হিসাবে কি করে বাস করে। আচ্ছা, অন্তঃপরজীবী মানে কি? যখন কোন একটা জীবের ভিতরে মানে দেহের ভিতরে বসবাস করে তাদেরকে অন্তঃপরজীবী বলা হয়। আর বহিঃপরজীবী মানে কি? যারা বাইরে মানে জীবদেহের বাইরে বসবাস করে তাদের বহিঃপরজীবী বলা হয়। তবে এরা পরজীবী হিসেবে থাকে এই যে কিছু কিছু প্রজাতি। তারপরে এরা কিছু প্রাণী রয়েছে যারা স্থলে, স্বাদু পানিতে এবং সমুদ্রে বাস করে। অনেক প্রজাতি কি করে? প্রাণী ডানার সাহায্যে উঠতে পারে। যেমন দেখো এই যে এখানে এই যে আরশোলা, তারপরে সেই যে প্রজাপতি, এগুলো কি করতে পারে? দেখো উঠতে পারে। কিন্তু এদের সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য কি? হিমু রুমাকে অ্যাটাক করবে না। তো এখানে হতে হচ্ছে হিমোসিল থাকে, মুখপাঙ্গ গঠিত হয় এদের, রক্ত সংবহন তন্ত্র উন্মুক্ত প্রকৃতির, মতে হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা থাকে, কত হচ্ছে কক্সাল গ্রন্থি থাকে, এতে হচ্ছে অ্যান্টেনা থাকে। এই যে অ্যান্টেনা মানে এই যে মাথায় যে এটা সুরের মতো থাকে, এটাকে অ্যান্টেনা বলা হয়। টতে হচ্ছে ট্যাগমাটা বিভক্ত এবং কাইটিন নির্মিত থাকে। উদাহরণের ভিতরে রয়েছে দেখো প্রজাপতি, চিংড়ি, আরশোলা এবং কাঁকড়া। এগুলো হচ্ছে এই আরশোলা এবং প্রজাপতি যেটা সেটার বৈশিষ্ট্য। আশা করছি এটা তোমরা মনে রাখবা। কিভাবে মনে রাখবা? এখানে দেখো হিমু রুমাকে অ্যাটাক করবে না, এই টেকনিকের মাধ্যমে এটা তোমরা মুখস্থ রাখবা আর কি, মনে রাখবা। এরপরে অমেরুদণ্ডী প্রাণীর একটা পর্ব রয়েছে, সেটা হচ্ছে পর্ব 7। পর্ব 7-এর নাম হচ্ছে মলাস্কা। মলাস্কা, দেখো মলাস্কাস, মলাস্কাস শব্দের অর্থ হচ্ছে নরম মানে সফট। পৃথিবীর প্রায় সকল পরিবেশে এই মলাস্কাস পর্বের প্রাণীরা বসবাস করে। প্রায় সবাই এরা সামুদ্রিক প্রকৃতির। কিছু প্রজাতি রয়েছে যারা পাহাড়ি অঞ্চলে, বনে, জঙ্গলে এবং স্বাদু পানিতে বসবাস করে। আচ্ছা, এদের কিছু বৈশিষ্ট্য আছে, এটা কিভাবে মনে রাখবো? দেখো, শামুকের মাংস নরম, তালবসাতে শেল বা খোলক থাকে। দেখছো এই যে এদের একটা খোলক থাকে, এই যে এটাকে বলা হয় খোলক বা শেল। মতে আছে মেন্টল নামক পাতলা আবরণে দেহ আবৃত থাকে। এদের দেহটা এই দেহটা পাতলা একটা আবরণে আবৃত থাকে। কত আছে কাইটিন নির্মিত হয়, রেডুলা থাকে, মাথা আছে সুস্পষ্ট থাকে, সিলোমেট থাকে মানে সিলোম থাকে, নরম দেহ, এদের দেহটা নরম এবং মাংসাল, তাই না? মাংসের মতো, এই যে পুরোটা কি মাংস না, মাংসের মতো। তো এখানে উদাহরণ ভিতরে রয়েছে দেখো শামুক এবং ঝিনুক। এটা তো শামুক আর এটা হচ্ছে ঝিনুক। আমরা এই মলাস্কা পর্বের প্রাণীদেরকে আশেপাশে আরো বেশি দেখি, আর তারপর আর্থ্রোপোডা যে পর্বের প্রাণী রয়েছে এদেরকে আমরা বেশি দেখি আশেপাশে, তাই না? এরপরে অমেরুদণ্ডী প্রাণীর লাস্ট যে পর্বটা 8 নম্বরটা একাইনোডার্মাটা। এখানে গ্রিক শব্দ একাইনোস এই শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে কাটা। কাটা, একাইনোস মানে কাটা, কাটা থাকে, এদের গায়ে কাটা থাকে। এবং ডার্মা মানে ত্বক, স্কিন মানে ত্বক, মানে এখানে ত্বকে কাটা থাকে, তার জন্য কাটাযুক্ত ত্বক বলা হচ্ছে। সকল প্রাণী সামুদ্রিক, মানে এরা সবাই সমুদ্রে বসবাস করে। পৃথিবীর সকল মহাসাগরে এবং সকল গভীরতায় এদের বসবাস করতে দেখা যায়। স্থলে বা মিঠা পানিতে এদেরকে পাওয়া যায় না। তার মানে এদের বলা আছে যে কি বলতো, এরা সমুদ্রে বসবাস করে। এরা অধিকাংশ মুক্তজীবী, মানে বেশিরভাগ এরা স্বাধীনভাবে বসবাস করতে পারে। এরা সাধারণত তেমন পরজীবী হিসেবে বসবাস করে না। তো যেমন দেখো এখানে আমরা সাধারণ বৈশিষ্ট্যগুলো কিভাবে মনে রাখবো? 7-5 দিন আমি একা। এই যে পাতে হচ্ছে পঞ্চ অরীয় প্রতিসম, মানে এদের দেহটাকে 5 ভাগে ভাগ করা। যেমন এখানে দেখো 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, তাই এটাকে বলা হচ্ছে পঞ্চ অরীয় প্রতিসম। ওকে, 5 ভাগে সমান ভাগে ভাগ করা যায়। তত হচ্ছে ত্বকীয় ফুলকায় শ্বসন হয়। এদের যে ফুলকা আছে, ত্বকীয় যে ত্বকের যে ফুলকা আছে, এটা দিয়ে শ্বসন হয়। তারপর দতে হচ্ছে দেহ কাটাযুক্ত থাকে। দেখছো এদের দেহে যে হালকা কাটা কাটা আছে এরকম। নালী একাপদ চলন অঙ্গ রয়েছে। আতে হচ্ছে অ্যামব্ল্যাক্রাল খাদ উপস্থিত, এতে হচ্ছে এক লিঙ্গ প্রাণী এবং কত হচ্ছে কণ্টকময় দেহ রয়েছে এদের। তো দেখো উদাহরণের ভিতরে রয়েছে তারা মাছ এবং সমুদ্র শসা। এই যে হচ্ছে তারা মাছ এবং এটা হচ্ছে সমুদ্র শসা। দেখো আমরা 8টা পর্ব বিস্তারিতভাবে আলোচনা করলাম, তাই না? 8টা পর্বের বৈশিষ্ট্য, তারপরে স্বভাব, উদাহরণ, চিত্র সহ সুন্দর করে আলোচনা করলাম। এবং এখানে আমরা কিভাবে তোমরা মুখস্থ করবা সেই টেকনিকটাও কিন্তু শিখিয়ে দিলাম। আশা করছি এটা তোমাদের কাছে ভালো লেগেছে।
তো ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো এবং ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।